হালকা পশলা বৃষ্টি হচ্ছে। রাত 11টা হবে। আমি ভুরঘাটা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছি। কুষ্টিয়ার এক অখ্যাত বাসস্ট্যান্ড এটি। চারদিকে শুনশান নীরবতা। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসে। কুকুর আর শিয়ালের ডাক শোনা যায় থেমে থেমে। এই গ্রামে বিদ্যুৎও নেই বলে রাত নামে সন্ধ্যার পরপরেই। বাসের কাউন্টারে একটা আধমালা হ্যারিকেন জ্বলছে। আমি কাউন্টারে এসে কোন টিকিট পাইনি। তবে কাউন্টারের লোকটা দয়াবান। বলল আমার একটা ব্যবস্থা করবে। ড্রাইভারের পাশে ইঞ্জিনের উপর এক টুকরো ফোম দিয়ে অস্থায়ী সিট বানিয়ে দিবে। আমি চাইলে সেটায় বসে যেতে পারব। আমি ঢাকায় যাব। ঢাকা যাওয়া দিয়ে কথা, ড্রাইভারের পাশে বসে যাই আর মন্ত্রীর পাশে যাই। বাস আসতে আরও 1 ঘন্টা দেরি হবে। দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। সেখানে মোটা সল্তের কেরোসিনের কুপি জ্বলছে। রাস্তায় ফিচফিচে কাদা। আমি কাদা মারিয়ে চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম। বাঁশের তৈরি নড়বড়ে দোকান। দোকানের ভেতর 2টি মাত্র বেঞ্চি। বৃদ্ধ দোকানদার। একটা কেতলি চুলার উপরে তোলা। চুলা নিভানো। আমার অনুরোধে তিনি চুলা জ্বাললেন। আমি চায়ের অপেক্ষায় আছি। হঠাৎ এক লোক হাজির। মোটাসোটা দীর্ঘদেহী। মোটা গোঁফ দেখে বুঝতে কষ্ট হয় না লোকটা ট্রাক ড্রাইভার। এখন মোটা গোঁফ সাধারণত এখনও ট্রাক ড্রাইভারাই রাখে। আকাশের বুক চিরে বিদ্যুৎও চমকাচ্ছে। লোকটা বাহিরে তাকিয়ে বলল, সেদিন ছিল এমন রাত। গ্রামের মানুষেরা সাধারণত গল্পবাজ হয়। প্রয়োজন ছাড়া বেশি কথা বলে। এদের প্রশ্রয় দেওয়া বিপজ্জনক। প্রশ্রয় পেলে কানের পোকা বের করে ফেলে। রাতে একা ভালো লাগছিল না। তাই তার কথায় সায় দিয়ে বললাম, কোন দিনের কথা বলছেন? গত বছর ঘটনা। একদিন সকালে এই চায়ের দোকানে দেখি একটা ছেলে মাথা নিচু করে বসে আছে। চায়ের দোকানদার চাচা বলল, ছেলেটা চরের তোনে আইছে। ওর একটা কাজের দরকার। দেখে মনে হলো অবস্থাপন্ন ঘরের সন্তান। হয়তো বাড়ি থেকে রাগ করে এসেছে। আমার মায়া লাগল। কারণ একদিন আমিও মেট্রিক ফেল করে লজ্জায় বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। পরে জানলাম ছেলেটা নাম আসাদ। মুখ গোল, গায়ের রঙ ফর্সা, হাঁটা চলা মাইয়ালোকের মতো। যাই হোক, ছেলেটাকে আমার ট্রাকে রেখে দিলাম। হেল্পার করব। আমি কাঁচামাল নিয়ে শহরে যাই। ও আমার সাথে শহরে যায়। আবার সকালে শহর থেকে গ্রামে চলে আসি। একদিন দুপুরের ঘটনা। প্রচণ্ড রোদ। আমরা এই স্টেশনেই একটা হোটেলে ভাত খেয়ে বিশ্রামে আছি। বিশ্রাম শেষে হোটেল থেকে ট্রাকে গিয়ে উঠলাম। ভাবলাম ট্রাকটা পেছনের গ্যারেজে রেখে আসি। ট্রাকে উঠে ইঞ্জিন স্টার্ট করলাম। একটু ব্যাকে গিয়ে রাস্তায় উঠব। হঠাৎ একটা আর্তচিৎকার। আমার হাত স্টিয়ারিং থেকে নেমে গেল। লোকজনের হায় হায় রব শুনে ট্রাক থেকে নিচে নেমে আসি। একটা থেতনানো মানুষের শরীর পড়ে আছে ট্রাকের চাকার নিচে। শরীর আর চেনা যায় না। দেখে মনে হয় এক দলা মাংসের পিণ্ড। রক্ত আর মাংস একাকার হয়ে আছে। হলুদ মস্তকটা ছিটকে পড়ে কাঁপছে। ঘটনা হইল কঠিন গরম। ছায়া নাই কোথাও। দুপুরের খাওয়ার শেষে আসাদ ছায়ায় বিশ্রাম নিতে গাড়ির নিচে শুয়েছিল। একটা পেপার বিছিয়ে ঘুমিয়ে পড়েছিল। সেই ঘুমই ছিল জীবনের শেষ ঘুম। হাসপাতালে নেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। লাশ পোস্টমর্টম শেষে হাতে নিতে নিতে রাত হয়ে গেল। একটা কাঠের কফিন বানিয়ে কাফন পরিয়ে লাশ নিয়ে রোয়ানা দিলাম। গন্তব্য আসাদের গ্রামের বাড়ি। জানাজা না পড়িয়ে লাশ নিয়ে রোয়ানা দিতে অনেকেই নিষেধ করেছে। জানাজা পড়াতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ট্রাকের সিটের পেছনে কফিনটা বসিয়ে রাখলাম। সন্ধ্যার পর থেকে আকাশটা ধীরে ধীরে মেঘলা হতে শুরু করে। হঠাৎ আকাশের বুক চিরে শুরু হলো বিদ্যুৎ চমকানো। আমি আমার সাথে একজন সাহসী কামলা দুলালকে নিয়ে যাত্রা শুরু করলাম। নিকষ কালো রাত। হেডলাইটের আলো অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছে। রাতার পাশের কিছুই চোখে পড়ছে না। দূর গ্রামের আর কোন পিটপিটে আলো চোখে পড়ে না। চিরপরিচিত রাস্তাকে মনে হল অচিন পথ। দূরে একটা সাদা বিন্দু চোখে পড়ল। বিন্দুটা ধীরে ধীরে বড় হচ্ছে।
একসময় মনে হলো একজন মানুষ হেঁটে যাচ্ছে, গাড়ির সামনে হেঁটে যাচ্ছে, তবে হাঁটার ভঙ্গিটা আমার কাছে পরিচিত। আমি হর্ন বাজালাম, না, সে পথ ছেড়ে দিবে না। আমি দুলালের দিকে তাকালাম। ও মনে হয় কিছু একটা বুঝতে পেরেছে। ও পেছনের গিয়ে কফিনের ঢাকনা খুলে দেখে। আমি ওর দিকে তাকালে বলে, কফিন খালি। আমি বললাম, শক্ত হয়ে বসে থাক। এরপর গাড়ির গতি বাড়িয়েই দিলাম ১০০-তে ১০০। সাথে পাগলের মতো হর্ন টিপছি, কিন্তু সামনের ওটা মধ্যে সাইড দেওয়ার কোন লক্ষণ দেখলাম না। ধীরে ধীরে আকৃতিটা বড় হতে থাকল। একসময় মনে হলো গাড়ির কাচের সাথে লেপটে গেছে। কাফনের কাপড় মেয়েদের শাড়ির মতো জড়িয়ে পড়া। তারপর ওটা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আমাদের দিকে তাকাল। মুখ বলতে কিছু নেই, ওখানে একদলা জমাট রক্ত। সেই রক্তের মাঝে দুটি গর্ত, যেই গর্তের শুরু আছে শেষ নেই। আমি গাড়ি থামিয়ে দিলাম, গাড়ির হেডলাইটও নিভিয়ে দিলাম। সব অন্ধকার। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি একটা বাজারের মধ্যে চলে এসেছি। আমি গাড়ির দরজা খুলে ডাক দিলাম। একজন পাহাদাদারকে ডেকে বলালাম, আমরা রাতে আপনাদের সাথে থাকতে চাই। তারা থাকার ব্যবস্থা করে দিলেন। দুলাল আমি গাড়ি থেকে নেমে একটা দোকানে গেলাম রাত কাটানোর জন্য। তাদেরকে বললাম না, আমাদের সাথে কফিন আছে। আমি তাকে বললাম, গাড়ি থেকে নামার আগে কফিন খুলে দেখেন নাই? দেখেছি। লাশ ছিল? না। কোন লাশ নেই? লাশ গায়েব। তবে অনেকেই ওই পথ দিয়ে যাওয়ার সময় কাফন পরা একজনকে গাড়ির সামনে দিয়ে হাঁটতে দেখে। আমার গাড়ি চলে এসেছে। আমি চায়ের বিল দিয়ে উঠলাম। লোকটার দিকে তাকিয়ে দেখলাম সেও উঠে যাচ্ছে। সে বলল, স্যার, আমার কথা বিশ্বাস করেন নাই? আমি তাকে খুশি করার জন্য বলালাম, আপনি যেহেতু দেখেছেন। অবিশ্বাস করি কি করে? গ্রামের মানুষ এমনিতেই বানিয়ে বানিয়ে গল্প বলে। এসব গল্প বিশ্বাস করার কোন কারণ দেখছি না। কাউন্টারের সামনে এসে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে, কোন সিট খালি নেই। ড্রাইভারের পাশে একটা অস্থায়ী সিটে দিয়ে আমাকে বসার ব্যবস্থা করা হলো। আমাদের গাড়িও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরিশিষ্টি। গাড়ি এগিয়ে চলছে। নিকষ কালো অন্ধকার রাত। কোথাও কোনো আলোর চিহ্ন নেই। থেমে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে মেঘের কানফাটা আর্তনাদ। আমি ড্রাইভারের দিকে তাকিয়ে দেখি তিনি হাত দিয়ে কপালের ঘাম মুছছেন। একটু পরেই পাগলের মতো হর্ন টিপা শুরু করেন। দূরে তাকিয়ে দেখি একটা সাদা বিন্দু ধীরে ধীরে বড় হচ্ছে। ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নদীতে পড়ার আগে আমিও সেই জমাট বাঁধা রক্তাক্ত মুখ দেখেছি। আর সীমাহীন লালচে গতের অতলে আমরা বাসসমেত হারিয়ে গেলাম চিরতরে। লাইক দিয়ে পেজে অ্যাক্টিভ থাকুন।